Coming to question number 7. This is very easy. এটা আপনাদের পারা উচিত। Older persons are more dash to severe complications and even fatality. তাহলে বলছেন older persons মানে বয়স্ক মানুষেরা are more dash to severe complications. সেটা কি হবে? And even fatality. Complications মানে obviously বোঝাই যাচ্ছে হেলথ কমপ্লিকেশন কে নিয়ে এখানে কথা বলা হচ্ছে, রাইট? এবং ফেটালিটি মানে কি? ফেটালিটি মানে হচ্ছে কোনো দুর্ঘটনার কারণে মৃত্যু, দুর্ঘটনা বা কোনো একটা মানে স্বাভাবিকভাবে যে মৃত্যুটা হয় না, কোনো সাডেন কোনো একটা কারণে যখন মৃত্যু হয় তখন সেটাকে ফেটালিটি বলে। ওকে, তাহলে হেলথ রিলেটেড কমপ্লিকেশন বা এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি ফেটালিটির কথা আসছে এবং বলছে ওল্ড পিপল আর মোর ড্যাশ, কি হতে পারে এখানে? আসানসোল থেকে উত্তরটা আনসার অপশন 2 ভালনারেবল। অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। ভালনারেবল এর মানে হচ্ছে মানে ফিজিক্যালি বা মেন্টালি বা ইমোশনালিও হতে পারে, খুব সহজেই অ্যাটাক হওয়া বা হার্ট হওয়া প্রবণতা যেটা, সেটা হচ্ছে ভালনারেবিলিটি, বা যারা সেইটার মানে কবলে পড়েন আর কি, যে খুব তাড়াতাড়ি যারা কোনো কিছুর দ্বারা আক্রান্ত হয়ে পড়তে পারেন সেই রকম মানুষদেরকে আমরা বলতে পারি ভালনারেবল পিপল। তাহলে এই ভালনারেবল কথাটার পার্ট অফ স্পিচটা খুব জরুরি, অ্যাডজেক্টিভ। কেননা কেমন পিপল, পার্সনস, ওল্ড পার্সনস এর কথা বলেছে এবং তারা কি আর মোর ভালনারেবল। মোরটা তো এখানে দেওয়াই আছে, যেহেতু অ্যাডজেক্টিভ এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, মোর এবং তারপরে যেটা আসবে সেটা ডেফিনেটলি অ্যাডজেক্টিভটাই এসছে, ঠিক আছে? তার মানে এমন মানুষ যারা prone to diseases, illness and all, so they are vulnerable people. ওকে, আচ্ছা তারপরে নাম্বার 8টা কি বলছে? forced shutdowns. ওকে, forced shutdowns will dash the supply chain and make the functioning of essential services like healthcare more difficult. Option 5. Yes, absolutely correct. The answer is disrupt. Very good, absolutely correct. Forced shutdown তার মানে এই যে মানে জোর করে শাটডাউন, এবং সেটা না করে উপায় ছিল না। আপনারা দেখেছেন কোভিড পরিস্থিতিতে যখন মানে খুব মানে ডিজিজটা যখন স্প্রেড করছিল খুব র্যাপিডলি, তখন বাধ্য হয়ে শাটডাউন ইম্পোজ করতে হয়েছিল। কিন্তু সেটার ফলে কি হলো, সেইটার কারণে এবং বলছে যে ওইটা যদি করতে হয়, ধরে নিন যে ইমপ্লিমেন্টেশন হয়নি কিন্তু হবে, তাহলে সেই ব্যাপারটা আমরা কি বলতে পারি যে ফোর্স শাটডাউন হলে কি হবে, সাপ্লাই চেন, ঠিক আছে, উইল ডিসরাপ্ট দ্য সাপ্লাই চেন। ডিসরাপ্ট মানে কোনো কিছুকে বাধা দেওয়া আর কি, মানে কোনো কিছু একটা চলছিল নিজের স্বাভাবিক ছন্দে, সেটাকে বাধা দেওয়া হলো, প্রিভেন্ট করা হলো, ঠিক আছে? তার মানে কোনো কিছু একটা নিজের ছন্দে চলছিল, সেই জিনিসটাকে বাধা দেওয়া হলো বা আটকে দেওয়া হলো, তো সেটাকে ডিসরাপ্ট বলি। সো দ্যাট উইল ডিসরাপ্ট দ্য সাপ্লাই চেন। সাপ্লাই চেন মানে জিনিসপত্র, ধরুন যে যারা প্রডিউসার তাদের থেকে হোলসেলার্স, তারপরে রিটেলার্স, তারপরে বায়ার্সরা পাচ্ছে, তো পুরো এই সাপ্লাই চেনটা ডিসরাপ্টেড হবে। এবং বিভিন্ন জিনিসের ক্ষেত্রে যেমন হেলথ কেয়ার বা এসেনশিয়াল সার্ভিসেস এর ক্ষেত্রে এটা খুবই তখন একটা খারাপ প্রভাব ফেলবে। ওকে, আচ্ছা নেক্সট, there are instances where doctors have closed their clinics and gone home, saying they will come back after the lockdown is dash. এটাও খুব ইজি, কিন্তু মানে এরকমও ঘটনা দেখা গেছে যেখানে ডক্টরসরা বলেছেন তাদের চেম্বার বা ক্লিনিক্স বন্ধ করে দিয়েছেন এবং বলেছেন যে লকডাউন, কিছু একটা লকডাউনের হলে তারপরেই তারা আবার এসে পেশেন্ট দেখা শুরু করবেন। তাহলে এটা লকডাউনের কি করা হচ্ছে? অপশন আসানসোল বলছেন, আচ্ছা
অপশন 1 ভেরি গুড আসানসোল, লিফটেড। লিফটেড অ্যাবসলিউটলি কারেক্ট, লিফটেড। কেন বলবো লিফটেড? লিফটেড এর কথাটার একটা মানে তো হচ্ছে লিফট করা, কোনো কিছু একটা জিনিস নিচের থেকে উপরে তোলা, মানে টু রেজ দ্যাট থিং, ড্র্যাগ দ্যাট থিং আপ, দ্যাট ইজ টু লিফট দ্যাট থিং। আরেকটা লিফটেড যেটা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা মানে হচ্ছে টু ফর্মালি রিমুভ, ফর্মালি রিমুভ অর এন্ড। তার মানে ফর্মালি, মানে যেহেতু গভর্নমেন্ট থেকে এই লকডাউনের সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, তার জন্য ফর্মালি মানে গভর্নমেন্টের থেকেই যখন ফর্মালি সেটাকে রিমুভ করা হবে অথবা তুলে নেওয়া হবে আর কি লকডাউনটাকে, বা শেষ করে দেওয়া হবে লকডাউন পিরিয়ডটাকে, তখন সেটাকে আমরা বলবো দ্য লকডাউন হ্যাজ বিন লিফটেড। ওকে, আর আরো দুটো ওয়ার্ড আমি এখানে ডিসকাস করতে চাই, একটা হচ্ছে রিজলভ আর একটা হচ্ছে রিজিউম। ঠিক আছে, রিজলভ এগুলো সবকটাই ভার্ব, কিন্তু এটা যেমন ভার্ব, এটা সব ভার্ব, বাকিগুলো ভার্ব। ফিনিশ টা লাস্টেরটা বলছি না। রিজলভ এর মানে হচ্ছে কোনো একটা যদি ধরুন ঝামেলা ঝঞ্ঝাট গন্ডগোল, সাম কাইন্ড অফ প্রবলেম, সেটাকে যদি সেটেল করা হয় বা সেটাকে মানে সেটেল করার কোনো একটা উপায় যদি খোঁজা হয়, সেই প্রসেসটাকে আমরা বলবো টু রিজলভ। তার মানে আমরা প্রবলেমের কি করি, প্রবলেমকে আমরা এন্ড করার চেষ্টা করি অথবা প্রবলেমটার একটা সলিউশন খুঁজে বার করার চেষ্টা করি, তখন আমরা বলি টু রিজলভ আ প্রবলেম। ঠিক আছে, আর রিজিউম মানে হচ্ছে আবার নতুন করে কোনো কিছু শুরু করা, তার মানে বিগিন আগেন। কোনো কিছু হয়তো একটা প্রসেস চলছিল চলতে চলতে থেমে গেল, তখন সেটাকে আবার চালু করা হলো, সেটাকে আমরা বলবো রিজিউম। আর রিজলভ কথাটা সবসময় দেখবেন কোনো প্রবলেম ইত্যাদির সাথে খুব থাকে। কামিং টু নাম্বার 10, কি বলছে? হোয়াট ইজ ওয়ার্স, মেনি অফ দেম, বলছে খারাপ, আরো খারাপ কি? হোয়াট ইজ ওয়ার্স মানে আরো খারাপ কি? মেনি অফ দেম আর নাও বিং লুকড অ্যাট উইথ সাসপিশন। তার মানে এদের অনেককেই সাসপিশন বা সন্দেহের চোখে দেখা হচ্ছে। অ্যাজ ইফ এনি কফ অর স্নিজ মাইট মেক দেম ক্রিমিনালস। যেন হাঁচি বা কাশি তাদেরকে ক্রিমিনাল বানিয়ে দেবে। ঠিক আছে, ক্রিমিনালস ড্যাশ অফ পিনাল অ্যাকশন রাদার দ্যান মেডিকেল অ্যাটেনশন। এগুলো সব ওই কোভিড পরিস্থিতি মাথায় রেখে বানানো এই সেন্টেন্স গুলো। ঠিক আছে, তো তাহলে এখানে কি হবে? অ্যাজ ইফ এনি কফ অর স্নিজ মাইট মেক দেম ক্রিমিনালস ড্যাশ অফ পিনাল অ্যাকশন। তার মানে এমন ক্রিমিনাল যারা ক্রিমিনাল অ্যাকশন যাদের উপরে ইমপ্লিমেন্টেড হওয়া নেওয়া যেতে পারে। পিনাল অ্যাকশন মানে কি? পিনাল অ্যাকশন মানে হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা, আমরা বাংলায় বলি না শাস্তিমূলক ব্যবস্থা, তার মানে শাস্তিমূলক ব্যবস্থা তারা পেতে পারেন বা পাওয়ার যোগ্য। সেইটা কি হবে তাহলে? আমরা ওয়ার্ডটা কি ইউজ করব? অ্যাক্টিভিটিস। অন্য কেউ কোনো কিছু বলতে চান? পিনাল অ্যাকশন পাওয়ার কি বলতে চাই? ইয়েস, পূর্ত ভবন থেকে একজন উত্তর দিচ্ছেন। তো ম্যাম অপশন 3 ওয়ার্ডি। ভেরি গুড, অপশন 3 ওয়ার্ডি, তার মানে পিনাল অ্যাকশন পাওয়ার যোগ্য। আমরা বাংলায় কি বলি? কোনো কিছু শাস্তি পাওয়ার যোগ্য, তাই তো? তাহলে এটা হচ্ছে সেই যোগ্য। ওকে, দেখুন ওয়ার্দি কথাটা আমরা ভালো কিছু ডিজার্ভ করার ক্ষেত্রেও বলি। হ্যাঁ, যে কোনো কেউ ওয়ার্দি মানে হচ্ছে সে কোনো কিছুর জন্য এলিজিবল বা পাওয়ার সে যোগ্য, কিন্তু এখানে খারাপ জিনিসের কথা বলছে, যে যে পিনাল অ্যাকশন পাওয়া ডিজার্ভ করে, সেই ক্ষেত্রে আমরা যোগ্য কথাটা বলবো। আমরা বলি না শাস্তি পাওয়ার যোগ্য, সেই অর্থে ওয়ার্দি। আচ্ছা, দেন কামিং টু নাম্বার 11, with the number of reliable publications, TV channels and news websites dwindling by the day. আগে শুধু এইটুকুই পড়ে বলে দিচ্ছি, with the number of reliable publications, TV channels and news websites dwindling by the day, এইটুকু যদি বলি যে with the দিয়ে যখনই কোনো সেন্টেন্স শুরু হবে, তার মানে একটা প্রেজেন্ট পরিস্থিতির কথা আমরা বলছি, মনে রাখবেন যে এইটা কোনো একটা জিনিস যেটা এখন কারেন্টলি হ্যাপেনিং ইত্যাদি। ঠিক আছে, তাহলে এখন কারেন্টলি হ্যাপেনিং কি? যে এই যে বলছে রিলায়েবল পাবলিকেশন, রিলায়েবল মানে কি? বিশ্বাসযোগ্য অথবা নির্ভরযোগ্য।
বা বিশ্বস্ত, দ্যাট ইজ রিলায়েবল মানে ট্রাস্টওয়ার্দি। ওকে, তাহলে ট্রাস্টওয়ার্দি পাবলিকেশন এই ক্ষেত্রে দেখুন টিভি চ্যানেলস আর নিউজ ওয়েবসাইট যখন বলেছে, তার মানে পাবলিকেশন মানে যে কোনো পাবলিকেশন না, পাবলিকেশন মানে হচ্ছে নিউজ পেপার পাবলিকেশন বা মিডিয়ার অর্থে পাবলিকেশন যেটা, সেটা আমরা বলেছি প্রিন্ট মিডিয়ার কথা বলা হয়েছে। পাবলিকেশনস, টিভি চ্যানেলস অ্যান্ড নিউজ ওয়েবসাইটস ডুইনলিং বাই দ্য ডে। এই ডুইনলিং কথাটার মানেটা কি? ডুইনলিং কথাটার মানে হচ্ছে ক্রমশ ছোট হয়ে আসা, তাদের পাওয়ার কমে আসা বা তাদের ব্যাপ্তিটা কমে আসা, তাদের যে যত বড় তাদের ফাংশনিং এর স্পেসটা ছিল সেটা কমে আসছে বা তাদের পাওয়ার কমে আসছে। তার মানে বলতে চাইছে যে এখন পরিস্থিতিতে কি হচ্ছে, যে রিলায়েবল যে নিউজ পাবলিকেশন, টিভি চ্যানেলস ইত্যাদি, সেই রিলায়েবল সেই সোর্স গুলো অফ ইনফরমেশন গুলো ছোট হয়ে আসছে, কমে আসছে। তার মানে আনরিলায়েবল সোর্সেস অফ ইনফরমেশনই বেড়ে যাচ্ছে তাদের তুলনায়, ইনডাইরেক্টলি বলা হলো। তারপরে কি বলছে, রিডার্স অ্যান্ড ভিউয়ার্স হ্যাভ হ্যাড টু, রিডার্স অ্যান্ড ভিউয়ার্স হ্যাভ হ্যাড টু মানে তাদেরকে, যেহেতু আমরা পুরোটাই কিন্তু কি বলছি, আমরা পুরোটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে কথা বলছি, তাই হ্যাভ হ্যাড থেকে ঘাবড়ে যাবেন না। হ্যাভ হ্যাড মানে হচ্ছে যেটা করতে হয়েছে, তার মানে যেটা কোনো কিছু অবলম্বন করতে হয়েছে, গ্রহণ করতে হয়েছে ইত্যাদি। তার মানে রিডারদের এবং যারা ভিউয়ার্স আছে তাদের কোনো কিছু গ্রহণ করতে হয়েছে, টু টু ড্যাশ, টু ফ্যাক্ট চেকিং, টু সেপারেট ট্রুথ ফ্রম হাফ লাইজ। ঠিক আছে, তার মানে এমন কিছু করতে হয়েছে হাফ লাইজ থেকে ট্রুথকে, যাতে তারা কিনা সেপারেট করতে পারে, আলাদা করতে পারে। ঠিক আছে, সেই ব্যাপারটাই কি, ভিউয়ার্স এবং রিডার্সদেরকে কি করতে হয়েছে। কি হতে পারে, আমাদের অপশন আছে অ্যাকাস্ট, মুভ, রিলাই, রিসোর্ট, অ্যাফার্ম। অপশন 3 রিলাই। আচ্ছা, আসানসোল বলছেন অপশন 3, তাই তো? বাকি আচ্ছা বাঁকুড়া বলছেন। আচ্ছা, আর কে বলছেন? অপশন 2 হবে মুভ। আচ্ছা, পূর্ত ভবন বলেছে অপশন 2। শিলিগুড়ির থেকে একটা আনসার পেতে পারি, বা কল্যাণী? আসানসোল উত্তর দেন। Ma'am, option 5, affirm. অ্যাফার্ম। এনিথিং এলস? আনসার হবে এইটা, অপশন 4 রিসর্ট। ঠিক আছে, এবং রিসর্টের মানে কি, এইটা এগুলো সবগুলোই এটা কিন্তু ভার্ব একটা, রিসর্ট। এবং দেখুন, আমি যখন কোনো ভার্বের সিলেকশন করছি, সাপোজ এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এবং আমি ভার্বের সিলেকশন করছি, আমি দেখবো আমি কি করে বুঝবো ওখানে ভার্ব বসতে পারে। যখন আমরা সেন্টেন্স বিল্ড করতে শিখেছিলাম তখন দেখেছিলাম যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে এবং তার সাথে ভার্বের সাথে অ্যাসোসিয়েটেড কিছু জিনিস থাকে। তার মানে তার আগে অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস থাকতে পারে, অথবা ভার্বের সাথে টেন্সের একটা এলিমেন্ট থাকে বা অক্সিলারি ভার্বস থাকে, হেল্পিং ভার্বস যেগুলো থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ইজ, এম, আর এগুলো। এবং ভার্বের পরে অনেক সময় প্রিপোজিশন থাকে এবং তারপরে হয়তো একটা নাউন প্রোনাউন অবজেক্ট বা কিছু থাকে, রাইট? তাহলে যখন পরে একটা প্রিপোজিশন টু দেওয়া আছে, এই যে টুটা দেওয়া আছে, তাহলে আমাকে বুঝতে হবে আমি এমন একটা কিছু দেব যে ওটা আগেটা ভার্বটাই হবে, তার মানে এখানে ভার্ব ছাড়া অন্য কিছু বসবে না। ঠিক আছে, আর এই যে কথাটা হলো রিসর্ট, এই রিসর্টের মানে হচ্ছে অবলম্বন করা। ঠিক আছে, আমরা যেমন বাংলায় বলি না যে কোনো কিছুকে আমরা অবলম্বন করলাম, তো ভিউয়ার্স আর রিডার্সদেরকে কি করতে হচ্ছে, এইরকম মানে একটা এমন প্রসেসকে অবলম্বন করতে হচ্ছে, এমন একটা উপায়কে অবলম্বন করতে হচ্ছে যার দ্বারা কিনা তারা কি করতে পারেন, হাফ লাইজের থেকে ট্রুথকে আলাদা করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এই রিসর্ট কথাটার বেসিক বাংলা মানে আপনারা যদি লিখে রাখতে চান লিখে রাখতে পারেন অবলম্বন। আর বাংলায় ইংলিশে বললে কি বলতে পারি, টার্ন টু অর অ্যাডপ্ট, we can say turn to or adopt a process বলতে পারি, or way বলতে পারি। ঠিক আছে, মানে কোনো একটা
রাস্তা অবলম্বন করা, ঠিক আছে। আর রিসর্ট টু, সবসময় যখনই রিসর্ট আসবে রিসর্ট টু আমরা বলি অলওয়েজ, ঠিক আছে। আর যদি অ্যাকাস্টাম বলি, এটাও ওয়ার্ড ছিল। ম্যাম হ্যাঁ বলুন। টু থাকলে কি হবে বললেন? টু থাকলে, যদি টু থাকে মানে এই যে প্রিপোজিশন যেগুলো থাকে না, কিছু কিছু পার্টিকুলার ভার্বের সাথে পার্টিকুলার কিছু প্রিপোজিশনের ম্যাচিং হয়, ঠিক আছে। যেমন রিসর্ট কথাটা যদি থাকে কখনো, সবসময় দেখবেন রিসর্ট টু বলে আসছে। কিন্তু আমরা যদি ধরুন বলতাম অ্যাকাস্টাম, ঠিক আছে, হ্যাঁ অ্যাকাস্টাম টু আমরা অনেক ক্ষেত্রে বলি, কিন্তু এই ক্ষেত্রে আবার অ্যাকাস্টাম হবে না, কেননা অ্যাকাস্টাম কথাটার মানে হচ্ছে অ্যাডজাস্ট করা, অভ্যস্ত হওয়া, তাই না। তো কিন্তু আমরা এখানে রিসর্ট বলবো, কেননা এটা অবলম্বন বলছে, যে রিডারদেরকে এই উপায়টা অবলম্বন করতে হয়েছে, অভ্যস্ত হওয়ার কথা বলছে না, অবলম্বন করার কথাটা এখানে কিন্তু বলছে। ওকে। আর আমি বললাম যে রিসর্ট কথাটার পরে সবসময় আপনারা দেখবেন রিসর্ট উইথ, রিসর্ট অমুক তমুক অন্য কিছু আসবে না, থাকলে রিসর্ট টু অনেক সময় থাকে, ঠিক আছে। আবার অ্যাফার্ম কথাটার মানে তো টু অ্যাসার্ট সামথিং বা টু ডিক্লেয়ার সামথিং, তার মানে ফর্মলি কিছু করা, মানে নিশ্চিত করা। এই যে অ্যাফার্ম কথাটা আছে না, অ্যাফার্ম মানে হচ্ছে নিশ্চিত করা, রিলাই করা মানে ভরসা করা। কিন্তু দেখুন আমি যদি এখানে রিলাইও বলতাম, কিন্তু আমি রিলাই টু কি কখনো বলবো? বলবো না তো। এটাও কিন্তু ভার্ব, সব কটা ভার্ব, সব ভার্ব, এগুলো অ্যাকাস্টাম বলি, অ্যাফার্ম বলি, যা বলি সব ভার্ব আছে, কিন্তু আমি কখনো রিলাই টু তো বলবো না, তাই না। তাহলে হয়তো ওয়ার্ডটা আপনার মনে হচ্ছে এটা হবে, কিন্তু পরে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনটার খুব ইম্পর্টেন্স আছে, ওটা সহ দেখবেন যে মিনিংফুল হচ্ছে কিনা, কেননা শুধু ব্ল্যাঙ্কটা দেখে কখনো জাজ করবেন না, তার আশেপাশে কি কি আছে সেটাও একটু আপনাদেরকে পড়ে দেখে নিতে হবে। ওকে। যদি টু না থাকতো তাহলে আমি বলতাম এখানে রিলাই বসালে খুব ভালো হতো, কিন্তু যেহেতু টু আছে তাই আমাকে এখানে রিসর্ট টু বলতে হবে, বিকজ রিলাই টু বলে কোনো কিছু হয় না। আচ্ছা, তারপরে নাম্বার কি বলছে, ওভার দ্য ইয়ার্স, মানে ওভার দ্য ইয়ার্স মানে অনেক বছর যাবত হয়ে আসছে কিছু, তো আমি বলতে পারি ওভার দ্য ইয়ার্স, কোনো অনেক বছর ধরে হয়ে আসা কোনো ব্যাপারে নিয়ে কথা হচ্ছে। ইন্ডিয়াস ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, মানে ইন্ডিয়ার ইম্পোর্টের ওপরে ডিপেন্ডেন্সি, এখানে দেখুন একটা অ্যাপোস্ট্রফি এস আছে, তাহলে ইন্ডিয়ার ইম্পোর্টের ওপর ডিপেন্ডেন্সি হ্যাজ স্টেডিলি রিজন, তার মানে সেটা স্টেডিলি বেড়েছে, ঠিক আছে। অ্যান্ড নাও is dashed towards 50% and is now dashed towards 50%, মানে স্টেডিলি ইম্পোর্ট ডিপেন্ডেন্সিটা ইন্ডিয়ার বেড়েছে এবং এখন সেটা 50%-এর দিকে এগোচ্ছে, বাংলায় যদি বলি। এবার এই যে এগোচ্ছে ব্যাপারটা, এটা আমি কি বলবো? ফরওয়ার্ডিং, আচ্ছা, কিন্তু ফরওয়ার্ডিং টুয়ার্ডস বলে কি কোনো কথা হয়? King. আচ্ছা, অপশন 5। রিচিং টুয়ার্ডস, রিচ করা মানে তো কোনো কিছু পৌঁছে যাওয়া হলো, 50%-এর দিকে এগোচ্ছে। কামিং, কামিং টুয়ার্ডস সেটাও হবে না, যেটা হবে সেটা হচ্ছে এইটা, ইঞ্চিং, ঠিক আছে। এই কথাটা হয়তো আপনারা আগে কোথাও পাননি ইউজ করতে, অথবা শুনে থাকলেও ইউজ এর ব্যাপারটা নাও জেনে থাকতে পারেন। ইঞ্চিং মানে হচ্ছে মুভিং ভেরি স্লোলি অ্যান্ড কেয়ারফুলি, স্লোলি যদি না হয় কেয়ারফুলি অবশ্যই, তাহলে আমি কি বলতে পারি? মুভিং স্লোলি অ্যান্ড কেয়ারফুলি, দ্যাট ইজ ইঞ্চিং। আর রিচিং বললে না, রিচিং হচ্ছে অ্যারাইভিং অ্যাট, মানে পৌঁছে যাচ্ছি, তাহলে 50% যে মার্কটার কথা বলা আছে সেটার দিকে এগোনো বলছে না, পৌঁছে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটা না, বলছে এগোচ্ছে। আর এখানে যেহেতু স্টেডিলি কথাটাও বলছে না, স্টেডিলি রিজন, তাহলে সেটার সাথে আরো ভালো হয় ইঞ্চিং টুয়ার্ডস, মানে মুভিং স্লোলি টুয়ার্ডস। এটাও মনে রাখবেন, নতুন একটা ওয়ার্ড শেখা গেল, ইঞ্চিং, এবং একটু একটু করে এগোনো, ঠিক আছে।
নাম্বার 13, ওকে, কি বলছে এখানে? Public discontent in Europe with the action of individual nations and the EU itself. EU মানে হচ্ছে European Union, okay, and the EU itself to take sufficient action to tackle climate change. Public action across the continent has been growing. আরেকবার পড়ছি, public discontent in Europe. Discontent মানে হচ্ছে the lack of content, মানে কি বলবো, মানে dissatisfaction বলে যেতে পারে, ঠিক আছে? ডিসকন্টেন্টের মানে বলতে পারি ডিসস্যাটিসফ্যাকশনই বলতে পারি। তার মানে ড্যাশ পাবলিক ডিসকন্টেন্ট অর dissatisfaction in Europe with the action of individual nations and the EU itself to take sufficient action to tackle climate change, public action across the continent has been growing. তার মানে একটা পরিস্থিতির কথা বলেছে যেখানে পাবলিক ডিসকন্টেন্ট বা ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে, এবং সেটা কি কি কারণের জন্য হচ্ছে সেটা বলছে, এবং তার পরিপ্রেক্ষিতে যেটা হলো যে তার কারণে এই পাবলিক অ্যাকশন অ্যাক্রস দ্য কন্টিনেন্ট হ্যাজ বিন গ্রোয়িং। তো বেসিক্যালি একটা সিচুয়েশনের কথা বলেছে, ঠিক আছে? তো সেই সিচুয়েশনের মধ্যে যদি বলি তাহলে সেটা বলার জন্য আমি শুরুতেই কোন কথাটা বলবো, সব কটা প্রিপোজিশন দেওয়া আছে, ঠিক আছে? কোনোটা কোনোটা আবার প্রিপোজিশন অ্যাডভার্বও হতে পারে। তাহলে এটা আমি কি বলতে পারি? অপশন 5 আমেড হবে, অপশন 5। ভেরি গুড পড়তো ভবন, অ্যামিড, ঠিক আছে? এন্ড দিস ইজ আ প্রিপোজিশন। প্রথমত তো এটা একটা প্রিপোজিশন, সেটা লেখা আগে খুব জরুরি। এবং প্রিপোজিশন এবং অ্যামিডের মানেটা কি? অ্যামিডের মানে হচ্ছে ইন দ্য মিডল অফ, ঠিক আছে? ইন দ্য মিডল অফ বলতে পারি, বা বলতে পারি সারাউন্ডেড বাই। তার মানে এবার বুঝতে সুবিধা হবে যে ইন দ্য মিডল অফ পাবলিক ডিসকন্টেন্ট ইন ইউরোপ উইথ দি অ্যাকশন অফ অমুক তমুক হ্যাবি যাবি, পাবলিক অ্যাকশন অ্যাক্রস দ্য কন্টিনেন্ট ইজ গ্রোয়িং, ঠিক আছে? তার মানে এবার বোঝা যাচ্ছে যে এই পরিস্থিতির মধ্যখানে বা এই পরিস্থিতির মাঝে, তো অ্যামিড কথাটা বললে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো কিছুর মাঝে বা ইন দ্য মিডল অফ সামথিং বা সারাউন্ডেড বাই সামথিং, এরকম একটা সিচুয়েশনকে বলার জন্য আমরা প্রিপোজিশন অ্যামিডটাকে ইউজ করব। এবং প্রিপোজিশনের একটা ব্যাপার আছে যে ইউজুয়ালি তো এগুলো দেখা যায় যে ভার্বের পরে খুব আসে প্রিপোজিশন, ঠিক আছে? ভার্বের পরে খুবই আসে, এবং আমরা ভার্ব প্রিপোজিশন কম্বিনেশন গুলোকে অনেক ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব হিসেবে পাই, যেটার একটা পার্টিকুলার ইউনিক মিনিং থাকে, খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটার উপর ডিপেন্ড করে যে তার পরবর্তী কথা যেটা আমরা বলতে চলেছি, তার মানে একটা অবজেক্ট অফ দ্য ভার্ব যেটা আসবে সেটা কি হবে, ঠিক আছে? তো সেরকম ভাবে প্রিপোজিশনের যেমন একটা ইম্পর্টেন্স আছে, বিকজ নামটার থেকেই বোঝা যায় প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশন, এবং কোনো কিছুর আগের পজিশন। কিসের আগের পজিশন? পরে একটা নাউন বা প্রোনাউন আসবে এবং সেটাকে আগের কোনো কিছুর সাথে জুড়ে দেবে সেই প্রিপোজিশনটা, তার জন্যই প্রিপোজিশনের ইউজ। কিন্তু কোনো এক্সেপশনাল কেসে যেটা হয় সেটা হচ্ছে প্রিপোজিশন গুলো আগেও কিন্তু চলে আসতে পারে বা সেন্টেন্সের শেষেও একদম থাকতে পারে কোনো ক্ষেত্রে। ওর জন্য প্রিপোজিশনের চ্যাপ্টারটা আপনারা অবশ্যই খুব ভালো করে পড়বেন। আমাদের যে প্রিভিয়াস যে ক্লাসেস হয়েছিল সেখানে প্রিপোজিশনের একদম গোড়ার দিকেই আমি বলে দিয়েছি কত রকম ভাবে প্রিপোজিশন আপনারা একটা সেন্টেন্সের মধ্যে প্রেজেন্স অফ প্রিপোজিশন আপনারা মার্ক করতে পারেন বা আইডেন্টিফাই করতে পারেন। সেটা অবশ্যই প্রিপোজিশনের যে আমাদের ক্লাসটা ছিল, যেটা আমাদের ই লার্নিং চ্যানেলের পোর্টালে ইউটিউব চ্যানেলে আপলোডেড আছে, অবশ্যই হ্যাভ আ লুক। তারপরে নাম্বার 14 কি বলছে? The number of stories on the Pulwama terrorist attack and the India's subsequent airstrike on a militant camp across the LOC, which have proved to be
inaccurate are far dash too many. এইটা আমি বলেই দিলাম। এটার আনসারটা হবে টু মেনি। ঠিক আছে, আর ফার টু মেনি, আমরা যখন ফার টু মেনি বলি এই মানে হচ্ছে অধিক। ঠিক আছে, মানে যা নিয়েই কথা হচ্ছে, এখানে বলছে যে এই যে নাম্বার অফ স্টোরিজ যা যা হচ্ছে ইত্যাদি, আর ফার টু মেনি মানে অনেক বেশি বেশি এই নিয়ে কথা হচ্ছে। বাংলায় বললে এই ফার টু মেনি ব্যাপারটা যখনই আপনারা দেখবেন তখনই মনে রাখবেন এটার মানে হচ্ছে অনেক পরিমাণ বলতে পারি বা অধিক বলতে পারি, অনেক পরিমাণেও বলতে পারি বা অধিক বলতে পারি। ঠিক আছে, কেননা আমরা ফার নট মেনিও বলবো না, ফার মেনি মেনি তো আরোই বলবো না, তাই না? ফার অ্যাজ মেনি বলবো না, ফার মাচ মেনি বলবো না, মেনির আগে মেনিও বসবে না, মাচও বসবে না, রইলো বাকি অ্যাজ আর নট। ফার নট মেনি বলে কোনো কথা হয় না, ফার অ্যাজ মেনি বলে কোনো কথা হয় না। ফার টু মেনি ডেফিনেটলি আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, যেটার মানে হচ্ছে অনেক পরিমাণে অথবা অধিক। ঠিক আছে, coming to number 15. In this project, college students dash school students in choosing their career options. Short but very nice sentence. In this project, college students dash school students in choosing their career options. Option 5. In this project, college students guide school students in choosing their. Option 1. Yes, option 1 is the correct answer. Mentoring. Mentoring মানে কাউকে সঠিক দিক নির্দেশ করে দেওয়া বা তাদেরকে সঠিক গাইডেন্স দেওয়া। ঠিক আছে, সেটা হচ্ছে মেন্টরিং, মানে হেল্পিং অ্যান্ড গিভিং কারেক্ট অ্যাডভাইস অর টিচিং দেম সাম ওয়েজ অ্যান্ড মেথডস, ওকে, টু অর হেল্প আউট দেম ইন সাম ওয়ে। তো বা কাউন্সিলিং, মানে কিছুটা তার মধ্যে হয়তো কাউন্সিলিং থাকলো বা কিছু শেখানোর ব্যাপারও থাকলো, সো দ্যাট ইজ মেন্টরিং। ওকে, তো বলছে এখানে এই প্রজেক্টে কি হচ্ছে না, কলেজ স্টুডেন্টরা স্কুল স্টুডেন্টদেরকে মেন্টরিং করছে ইন চুজিং দেয়ার ক্যারিয়ার অপশন। আর চুজিং দেয়ার ক্যারিয়ার অপশন যখন বলছে তখন তার মধ্যে মেন্টরিং বলবো। ঠিক আছে, একটা কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্স এখানে দরকার আছে। নাম্বার 16, হ্যাঁ বলুন আসানসোল। এখানে হেল্প কিংবা গাইড হতো না, কারণ হেল্প গাইড থাকলেও তো জিনিসটা একই হয়ে যাচ্ছে না, মানে সেন্টেন্সটা ক্রিয়েট হতো। হেল্পস, হেল্প গাইড থাকলে দেখুন স্টুডেন্টস আছে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারা কারা হেল্প করবে, কলেজ স্টুডেন্ট, তো এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল। তারপরে আমি হেল্পস কি করে বলবো, আমি বলতে পারি হি হেল্পস, শি হেল্পস, ইট হেল্পস, তাই না? আর যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকে তাহলে হবে হেল্প। ঠিক আছে, যদি হেল্প থাকতো তাহলে হয়তো হতে পারতো অন্য, যদি আমি গ্রামাটিক্যাল অন্য জিনিসগুলো যদি ছেড়েও দিই। আর এই যে মেন্টরিং কথাটা এসছে, এটা কিন্তু এই যে আপনারা আইএনজি যেটা দেখছেন এখানে কিন্তু ভার্ব একটা জেরান্ডের মতন ব্যবহার করেছে। ঠিক আছে, যে অনেক ক্ষেত্রে আমি আগেও বলেছি জেরান্ডের কথা, যে যেখানে একটা ভার্বের সাথে আইএনজি যোগ হলে সেটা নাউনের মতনও বিহেভ করে কোনো কোনো ক্ষেত্রে। ঠিক আছে, তো আমার কিন্তু এটা জাস্ট এরকম না, কেননা আমি এখানে হেল্পিং ইত্যাদি থাকলে তাও একটা ভাবতাম, হেল্পস তো আরোই হবে না, বিকজ এটা থার্ড পারসন প্লুরাল, আর তারপরে হেল্পস তো হবে না। যদি হেল্প থাকতো তাহলেও কনসিডার করা হয়তো যেতে পারতো অন্যান্য অপশন ইত্যাদি দেখে। ঠিক আছে, আচ্ছা, কামিং টু নাম্বার 16, কি হবে? A recent survey has revealed increase in the cases of dash behavior at workplaces. কি হবে? হ্যাঁ, বাঁকুড়ার থেকে উত্তর পাবো।
Very good. Aggressive. Aggressive. Recent has revealed the increase in the cases of aggressive behavior at workplaces. দেখুন বাকিগুলো কেন হবে না? এবার আপনারা বললেন why aggressive behavior? হতে তো অন্য কিছুও পারতো, তাই না? নাইস বিহেভিয়ার ইত্যাদি হতে পারতো। সো এই যে অ্যাগ্রেসিভ কথাটা, রাইট, এই যে অ্যাগ্রেসিভ কথাটা প্রথমত এর পার্ট অফ স্পিচ কি? অ্যাগ্রেসিভ কথাটা ইজ অ্যান অ্যাডজেক্টিভ, রাইট? বাট এখানে বিহেভিয়ারটা তো নাউন, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ আসতেই হবে। তাহলে এইটা আমি যদি অফেন্স বলি তাহলে অফেন্স ইজ আ নাউন। যদি অফেন্সিভ বলতাম তাহলে হতে পারতো। অফেন্সিভ কথাটা ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কিন্তু আছে অফেন্সিভ না, আছে কি অফেন্স। অফেন্স ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই নাউন নাউন তো হবে না। পোলাইটলি, পোলাইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। যদি বলতাম পোলাইট বিহেভিয়ার তাহলেও হতে পারতো, ইজন্ট ইট? তাহলেও হতে পারতো, কিন্তু আছে পোলাইটলি, এটা কি? এটা একটা অ্যাডভার্ব, তাই হলো না, বিকজ নাউনের আগে তো অ্যাডভার্ব বসাবো না, বসাবো তো অ্যাডজেক্টিভ বসাবো। আর কি আছে? প্লেজেন্টলি, এটাও একটা অ্যাডভার্ব, এটাও হলো না, তাই না? আর ডিট্যাচ মানে কি? আলাদা হয়ে যাওয়া, দিট ইজ আ ভার্ব, তাই কোনোটা হবে না। এখানে একমাত্র অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাগ্রেসিভ, তার জন্য এটাই হবে। এই সেন্টেন্সের কন্টেন্টের থেকেও গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? যে কোনো ধরনের বিহেভিয়ার হতে পারতো, কিন্তু এই পুরো এতগুলো অপশনের মধ্যে থেকে আমি পেলাম অ্যাডজেক্টিভ একটাই, তার জন্য আমি এটাকে চুজ করলাম। ঠিক আছে? তো টেকনিক্যাল অ্যাসপেক্টটা খুব জরুরি, সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন।